নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসবে এবং কিছুটা হলেও নিজেদের জন্য সময় বের করে নিতে পারবেন। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, আমরা বাজার থেকে যখন লেবু কিনে আনি, লেবু প্রথম 1-2 দিন তো ভালো থাকে, তারপর যতটা দিন যায় লেবু আস্তে আস্তে শুকাতে থাকে, হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়। তো যখনই দেখবেন এরকম পরিস্থিতি হচ্ছে, লেবুগুলো শুকনো লেবু খেতে কারো ভালো লাগে না, তো লেবুটাকে ভালো রাখবেন কিভাবে? একটা পাত্রে, এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। সেই লবণটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই লবণ জলের মধ্যে আমরা যদি বাজার থেকে যে কটা লেবু এনেছি সে কটা লেবু যদি এইভাবে জলের মধ্যে রেখে দিতে পারি, তাহলে এই লবণ জলের মধ্যে থাকার কারণে লেবুটা সফট থাকবে। লেবু যে শুকিয়ে যাচ্ছে আর হলুদ হয়ে যাচ্ছে, সেই কোনো সমস্যা আর হবে না। লবণ জলের মধ্যে রাখলেই কিন্তু লেবু অনেকটা দিন পর্যন্ত রেখে আমরা খেতে পারবো। যদি অনেকটা লেবু থাকে সেক্ষেত্রে পাত্রটা একটু বড় করবেন, আর যদি দেখেন 1-2 লেবু আছে, ছোট ছোট লেবু 2-3টে আছে, সেক্ষেত্রে এরকম একটা গ্লাসের মধ্যে করেও রাখতে পারেন। সেক্ষেত্রে আর বাটি, এই ধরনের কোনো বাটি আপনাদের এই লেবু রাখার জন্য আটকে রাখতে হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। বাড়িতে ছোট যদি বাচ্চা থাকে, ডাক্তার যদি তাদের এই ধরনের ট্যাবলেট ওষুধ দিয়ে থাকে, তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। ছোট বাচ্চারা সিরাপ খেতে পারে, কিন্তু এই ট্যাবলেট খেতে ওদের কিন্তু অনেকটা সমস্যা হয়। কেন? কারণ এগুলো ওরা গিলে খেতে পারে না। তো আমাদের যদি হাতে অনেকটা সময় থাকে, সেক্ষেত্রে আমরা ভিজিয়ে রাখতে পারি কোনো ছোট পাত্রের মধ্যে। তো এতটা সময় আমাদের থাকে না যে কখন ভিজিয়ে রাখবো আবার মনে করে সেটা খাওয়াবো। যখন আমাদের খাওয়ানোর প্রয়োজন, আমরা তখনই কী করবো, এরকম 2 চামচ নিয়ে নেবো, চামচের মধ্যে এইভাবে ওষুধটাকে দিয়ে দেবো, দিয়ে এরকম বুড়ো আঙুল দিয়ে 2 চামচকে একসঙ্গে করে এরকম চাপ দিতে হবে। তো বন্ধুরা, খুব সহজ একটা পদ্ধতি। এরকম করে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওষুধটা আস্তে আস্তে গুঁড়ো হয়ে যাবে। তো যখনই দেখছেন এরকম ওষুধ গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম মিহি গুঁড়ো হয়ে যাবে, হওয়ার পর আপনারা কী করবেন, এই যে গুঁড়ো যে ওষুধটা হয়েছে এটার মধ্যে চামচে করে 1 চামচ মতো জল দিয়ে দেবেন। তাহলে একদম সিরাপ যেমন খায় বাচ্চারা, ঠিক সেই সিরাপের মতো ওষুধ কিন্তু তৈরি হয়ে যাবে। আমি এখানে গুঁড়োটা তো তৈরি করে নিয়েছি, এর মধ্যে আমরা 1 চামচ মতো জল অ্যাড করে দেবো। তো চলেন আমি দেখিয়ে দিই কীভাবে। এবার এই যে 1 চামচ জল আমরা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে অল্প অল্প করে একটু করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, মিশিয়ে দিয়ে এই যে ওষুধ আর জল মিশে একদম বাচ্চাদের খেতে আর কিন্তু কোনোদিন কোনো সমস্যা হবে না। আপনারা যদি বাইরে কোথাও ঘুরতে গেছেন বাচ্চাদের নিয়ে, সেক্ষেত্রে ওষুধপত্র নিতে হয়, তখনও কিন্তু আপনারা এরকম 2 চামচ তো ব্যাগের মধ্যে করে নেওয়াই যায়। তো বাচ্চাদের এরকম চামচে করে গুলিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সিরাপের মতন এটা খাইয়ে দিতে পারছেন, আর কোনো সমস্যা হচ্ছে না আমাদের ওষুধ খাওয়ানো নিয়ে। তো বন্ধুরা, আশা করবো আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে প্রেশার কুকার। তো প্রেশার কুকার আমরা কি করি, ডাল সেদ্ধ করছি, ভাত করছি, তখন অনেক সময় ডালের চালের ছোটো ছোটো কণাগুলো এই সিটির মধ্যে আটকে যায়। তখন দেখবেন কিছুদিন পর আমরা এটাকে যদি ক্লিন না করি, সেই সিটির মধ্যে আটকে থাকা ডাল চাল সিটিটা আর পড়তে দেয় না। মানে যখনই সিটিটা ভালোভাবে পড়ছে না, তো তখন কিন্তু এটা বাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা, তখন একটা বড় ধরনের বিপদ হতে পারে। তাই আপনারা টাইম টু টাইম চেক করবেন সিটিটার মধ্যে কোনো কিছু আটকে থাকছে কি না। কীভাবে চেক করবেন? তো এই যে সিটির জায়গাটা, ছিদ্রটাকে, এই ছিদ্রর মধ্যে আপনারা সুচ ভরে দেবেন। সুচ ভরে দিলে তাহলে এর মধ্যে যদি কিছু আটকে থাকে সেটাও বেরিয়ে যাবে। বিশেষ করে ডাল যারা রেগুলার করছেন, দেখবেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। ডালের ছোট ছোট ডালগুলো এই সিটির মধ্যে, ছিদ্রের মধ্যে আটকে যাবেই। তো আমরা এইভাবে উপর থেকে নিচ থেকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে যদি কোনো কিছু নোংরা থেকে থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখন কি করব, সুতোটা খুলে এর ভিতর থেকে এটাকে ছেড়ে দেব, তাহলে দেখবেন নিচ দিয়ে একদম সঙ্গে সঙ্গে এটা পড়ে যাবে। এই যে পড়ে গেল, তার মানে একদম রাস্তাটা ক্লিন আছে, এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। তো এই পর্যায়ে আমরা এইভাবে তো এটাকে চেক করে নিলাম। আপনারা যদি এইভাবেও চেক না করতে চান, সেক্ষেত্রে আরও একটা পদ্ধতির মাধ্যমে চেক করতে পারেন। আর তার আগে কি করছি, এই সিটিগুলোর আশপাশে যেখানে যেখানে যতগুলো ছিদ্র আছে, প্রত্যেকটা ছিদ্রর মধ্যে সুচ একবার করে ঘুরিয়ে নেবেন। তাহলে এই প্রত্যেকটা ছিদ্রর মধ্যেই কিন্তু ছোটো ছোটো চালের ডালের কুচিগুলো বেঁধে থাকার একটা সম্ভাবনা থাকতে পারে। তার জন্য প্রত্যেকটা জায়গায় এভাবে ক্লিন করে নিলে, একটু চেক করে নিলে আপনাদেরই অনেকটা সাহায্য হবে। কারণ বড় একটা বিপদ হওয়ার আগে যদি আমরা সাবধান থাকি, তবে আমাদের সেই বিপদটা আমাদের কাছে আসবেই না। তো এইভাবে চেক করলাম, করার পর কি করব, এই যে ছিদ্র, তার মধ্যে একটু জল দিয়ে দেবো। তাহলে নিচ দিয়ে যদি জল এক ফোঁটা করে পড়ে, তখন আপনারা বুঝতে পারবেন এর মধ্যে একদম রাস্তাটা ক্লিয়ার আছে, কোনো কিছুই
সমস্যা এর মধ্যে নেই। তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু প্রেসার কুকার টাইম টু টাইম চেক করবেন, তাহলে বড় ধরনের বিপদের হাত থেকে অবশ্যই কিন্তু রেহাই পাবেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা বাজার থেকে এই ধরনের বাসন মাজার সাবানগুলো যখন আনি না, তখন একটা সমস্যা হয়, সাবানটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো সাবানটা এত তাড়াতাড়ি গলে যায়, নষ্ট হয়ে যায় কেন, আর কি করলে সাবানটা তাড়াতাড়ি নষ্ট হবে না সেটাও দেখাবো। প্রথমত সাবানটার সাইড থেকে এবার প্লাস্টিকটা আমি কেটে নিচ্ছি। তো আমি এটাকে ভালো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আপনাদের বুঝতে হবে কিভাবে এই সাবানের মধ্যে প্লাস্টিকটাকে জড়াতে হবে। তো কেন আমরা সাবানের মধ্যে প্লাস্টিকটাকে জড়াবো, কারণ সাবানটা ক্ষয় হাত থেকে আমরা বাঁচাবো। তো এখন এই প্লাস্টিকটাকে কেটে একদম সাইজ করে নিচ্ছি, যেখানে যতটুকু বেশি আছে সেই জায়গাগুলোকে আমি কেটে ছোট করে নিচ্ছি। আর সাবান এইভাবে আনার পর আমরা একটা বাটির মধ্যে রেখে দিই। তখন কিন্তু সাবানটার মধ্যে যখনই স্কচব্রাইট দিয়ে সাবানটা নিই, তখন জলটা সেই বাটির মধ্যে থাকতে বেশি করে পড়ে যায় আর সাবানটা গলতে শুরু করে দেয়। তো ওর থেকে ভালো এইভাবে প্লাস্টিকটাকে কেটে আমরা একটা রাবার ব্যান্ড নিয়ে সেই যে সাবানের প্লাস্টিকটা, সেই প্লাস্টিকটাকে এইভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবো, তাহলে নিচের দিকটা একদম জল লাগবে না। এইবার আমরা কি করব, একটা যে কোনো বাটির মধ্যে এই সাবানটাকে রেখে দেবো। তো কি হবে, সাবানটার থেকে যতই স্কচব্রাইট দিয়ে নিই না কেন, সাবানের নিচের দিকে জল যখন থাকবে সেটা প্লাস্টিকের পরে থাকছে, কোনো সমস্যা হবে না। আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা সাবান আমরা এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে সাবানটাকে বেশ ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা হয়তো ভাবছেন সাবানটাকে গ্রেট করে কেন নিচ্ছে, এটা তো এমনিতেই আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা সাবান এমনিতে ব্যবহার করলে যতটা ক্ষয় হয়ে যায়, গলে যায়, এইভাবে ব্যবহার করলে দেখবেন অনেকটা আপনাদেরই উপকার হবে। তো কেন আমি এটাকে গ্রেট করছি আর গ্রেট করার পরে কি ফল হবে এক্ষুনি জানিয়ে দেবো। তো আমরা এখানে বেশ কিছুটা গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আটা। তো 1 চামচ মতো আটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এবার কি করছি, আটার মধ্যে একটু একটু করে জল দেবো আর এটাকে মেশাতে হবে। তো এই যে এখানে সাবানটাকে আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি আটা। তো আটার মধ্যে কিন্তু ভীষণ ভালো ক্লিনিং প্রপার্টিস আছে, যেগুলো ক্লিনিং করতে আমাদের অনেকটা সাহায্য করে। আর এর মধ্যে তো সাবানটা আছেই, সেটা তো ক্লিনিংয়ের জন্যই আছে। তো এখন এই দুটো জিনিসকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, দুটো উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আর এই মিশ্রণটাকে আমরা কি কাজে লাগাবো, দেখবেন অনেক সময় আমরা রান্নাবান্না করতে করতে যখন গ্যাস শেষের দিকে এসে যায়, তখন কিন্তু কড়ার নিচটা পুড়তে থাকে। অনেক সময় আমরা অনেকেই তরকারি কি হয়, তরকারি যখন ঢালেন কড়ার সাইড থেকে এইভাবে বেয়ে বেয়ে পড়ে যায়, তখনও কিন্তু সেটা যখন পুড়তে থাকে সেই তরকারির ঝোলটা, তখনও কড়ার নিচটা পুড়তে থাকে। তো এই যে একটা সমস্যা হয়, তো আমরা কি করব, কড়ার নিচটা যখনই এরকম পুড়ে যাবে, এই আটা এবং সাবানের গ্রেট করা অংশ দিয়ে যে একটা পেস্ট তৈরি করেছি, সেই পেস্টটাকে আমরা 1 ঘন্টা আগে এইভাবে লাগিয়ে রাখবো। তো যদি আমরা আধা ঘন্টা 1 ঘন্টা আগে লাগিয়ে রাখি, তাহলে কিন্তু ফলাফলটা ভালো পাবো। তাহলে কি হবে, ওই যে পোড়া অংশগুলো আছে সেগুলো নরম হয়ে যাবে আর উঠতে সুবিধা হবে অনেকটা বেশি। তো বন্ধুরা এখন আমি কি করছি, এটাকে এইভাবে লাগিয়ে এই মিশ্রণটা ভালো করে কড়ার নিচ লাগিয়ে দিলাম। লাগানোর পর আমি আধা ঘন্টা পর ফিরে আসছি, যেহেতু আমি ভিডিওটা করছি বেশি সময় রাখতে পারছি না। আধা ঘন্টা পর এরকম একটা স্টিলের স্কচব্রাইট নিয়ে নেবেন। স্টিলের স্কচব্রাইটের সাহায্যে যখনই দেখবেন একটু ঘষছেন, 1 ঘন্টা রেখেছেন, এর মধ্যে অনেকটা নোংরাগুলো নরম হয়ে গেছে, পোড়াগুলো, সেই পোড়া নরম হওয়ার কারণে স্কচব্রাইট দিয়ে যখনই ডলবেন সেগুলো কিন্তু উঠতে শুরু করে দেবে। তো বন্ধুরা এখন আমি যেইগুলো ডলে পরিষ্কার করে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে মিডিলের যে কালো কালোগুলো আছে, এগুলোও কিন্তু আমি তোলার চেষ্টা করব, কারণ এগুলো অনেকটা পুরানো দাগ কালির, তো সেটাও উঠে যাবে এই মিশ্রণটার ফলে। যতই পুরানো দিনের দাগ হোক না কেন, দাগটা কিন্তু আর বেশি সময় থাকবেই না, কারণ এমন একটা পাওয়ারফুল মিশ্রণ এটা। তো বন্ধুরা এই মিশ্রণটার সাহায্যে আমি ভিডিও করছি যেহেতু, আপনাদের তাড়াতাড়ি করে এটাকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কড়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা যখনই বাড়িতে দেখবেন রান্নাবান্না করছেন, হঠাৎ করে অনেক সময় আমাদের অসাবধানবশত আমাদের কড়াটা পুড়েও যায়। তো তখনও এইভাবে কড়ার ভিতরের দিক হোক আর কড়ার নিচের দিক হোক, যখনই দেখবেন এরকম বেশি করে পুড়ে গেছে, উঠতে চাচ্ছে না, সেটা কিন্তু আপনারা এই মিশ্রণটা দিয়েই খুব সহজে তুলে ফেলতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। এবার এটাকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।